হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের মুভিটি এমন একজন চোরকে নিয়ে যে চুরি করে কোনোদিনও ধরা পড়েনি। সে এতই নিখুঁত প্ল্যানের মাধ্যমে চুরি করে যে তাকে ধরা একদমই অসম্ভব। আর এমন একটি ইন্টারেস্টিং কাহিনী নিয়ে আমাদের আজকের মুভির নাম ফোকাস। 2015 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.6/10। তো চলো ফাও কথা বাদ দিয়ে সিনে এক্সপ্লেন শুরু করি। মুভিটি শুরু হয় একটি আমেরিকান ফুটবল স্টেডিয়ামের ভিতর থেকে, যেখানে এই মুভির প্রধান চরিত্র নিকিকে দেখা যায় তার গার্লফ্রেন্ড জেসের সাথে এসেছে খেলা দেখার জন্য। তারা দুজনেই ভিআইপি সিটে বসে আর নিজেদের মধ্যে হাসি মজা করছে। কিন্তু হঠাৎ নিকির নজর সেখানে থাকা একটি মেয়ের উপর পড়ে, যে তার সিট থেকে উঠে কোথাও যাচ্ছে। এটা দেখে সে মজার ছলে জেসকে বলে, চলো আমরা বাজি ধরি যে কতজন লোক ওই মেয়েটিকে দেখবে। জেসু তার কথায় রাজি হয় আর তারা বাজি ধরে। তাদের দেখতে পেয়ে সেখানে থাকা একটি লোকও বলে, আমিও এই খেলায় অংশ নিতে চাই। তারা তাকেও নেই। সবাই $10 বাজি ধরে। নিকি বলে 3 জন দেখবে, জেস বলে 8 জন, আর ওই লোকটি বলে 5 জন। দেখা যায় মেয়েটিকে 7 জন মানুষ দেখেছে। জেসের প্রেডিক্ট কাছাকাছি থাকায় সে জিতে যায়। তারা তাকে $10 করে দেয়। হেরে যাওয়ার পর ওই লোকটি বলে, আমি আবার খেলবো। এবার তারা ফুটবল ম্যাচের উপর বাজি ধরে, কিন্তু জেস বলে, আমি এই ফুটবল খেলা কিছুই বুঝি না, তাই আমি আর খেলবো না। পরে নিকি আর ওই লোকটি $1000 বাজি ধরে। লোকটি বলে, এবার বলো কোন দল ফাউল করবে। নিকি বলে কালো দল ফাউল করবে। আর দেখা যায় কালো দলই ফাউল করেছে। নিকি জিতে যায়, কিন্তু ওই লোকটি বাজি হেরে আরো বেশি উত্তেজিত হয়ে যায় আর বলে এবার 5000-এর ব্যাট হবে। নিকিও রাজি হয় আর বাজি ধরে। লোকটি বলে এবার সবুজ দল বল নিয়ে দৌড়াবে। নিকি বলে দাঁড়িয়ে থাকবে। আর দেখা যায় সত্যি সবুজ দল বল নিয়ে দৌড়ায়। ওই লোকটি জিতে যায়। নিকি বলে আচ্ছা অনেক হয়েছে, আর খেলবো না। আর সে এই বলে জেসকে নিয়ে বাইরে কফি খেতে চলে যাবে। কিন্তু ওই লোকটি বলে, আরে $5000 কি হবে, এটাতে কোনো আনন্দই পাইনি। নিকি বলে না আর খেলবো না। কিন্তু ওই লোকটি তাকে বলে, তুমি ভিআইপি সিটে বসে আছো, টাকা তো তোমার কাছে অনেকই আছে। নিকিও প্রেস্টিজের কথা ভেবে খেলে। এবার তারা 5000-এর ডাবল 10,000-এর বাজি ধরে। এখন তারা পেনাল্টির উপর বাজি ধরে। নিকি বলে পেনাল্টিতে গোল হয়ে যাবে, আর ওই লোকটি বলে না, ওরা গোল দিতে পারবে না। পরে দেখা যায় সত্যি পেনাল্টিতে গোল হয়নি। লোকটি জিতে যায় আর বলে, তোমার ভাগ্য খুবই খারাপ, মনে হয় আজকে আমার ভাগ্য খুবই ভালো। এতে নিকির মাথা তো পুরোই হ্যাং হয়ে যায়। আর সে বলে চলো এবার 50,000-এর ব্যাট খেলে। লোকটিও তাতে রাজি হয়। আর এবারও নিকি হেরে যায়। জেস তাকে বলে অনেক হয়েছে, চলো এবার আমরা নিচে যাই। কিন্তু নিকি তো তার ইগো আর রাগের বসে বলে, চলো এবার পুরো $1,00,000-এর ব্যাট হবে। জিততে থাকায় সেও রাজি হয়ে যায়। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে প্রায় 95% লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। ভাই, একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে, তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো কিপটেমি করো না, এখনই সাবস্ক্রাইব করো। নিকি বলে এবার সবুজ দল বল ধরবে না। লোকটি বলে ধরবে। একটু পর দেখা যায় সবুজ দল বলটি ধরে ফেলেছে। আর নিকি এবারও হেরে যায়। সে তো রেগে যায় আর তার মাথায় জুয়ার ভূত চেপে যায়। সে তার কাছে থাকা $1 মিলিয়ন দিয়ে বলে এবার চলো 1 মিলিয়নের বাজি হবে। ওই লোকটিও অবাক হয়ে যায় আর সেও রাজি হয়ে যায়। জেস তাকে না করতে থাকে, কিন্তু নিকি জেসের কথাই শুনে না। সে বলে এবার হবে নতুন ভাবে তাসের কাঠ দিয়ে, যে বড় কাঠ তুলবে সেই জিতে যাবে। লোকটিও হ্যাঁ বলে আর লোকটি প্রথমে কাঠ তোলে। তার মাত্র 5 উঠেছে। এখন নিকিকে জেতার জন্য 5-এর উপরে তুলতে হবে। সে ভয়ে ভয়ে কাঠ তুলে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। সে মাত্র 3 ওঠায়। এটা দেখে জেস তো পুরাই হতাশ হয়ে যায় আর সে নিচে বসে পড়ে। নিকিও হতাশ হয়ে যায় আর সে কিছুই বলে না। সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু পেছন থেকে ওই লোকটি তাকে বলে, বড় খেলোয়াড়দের সাথে খেলতে এসো না সোনা, একদম ফকির হয়ে যাবে। এই কথা শুনে রেগে তো আরো রেগে যায়, কেননা এখন পর্যন্ত সে $10 লাখেরও বেশি হেরে ফেলেছে। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, যেভাবেই হোক সে তার টাকা ফেরত আনবেই। তাই সে আবার যায় আর বলে এবার পুরো $2 মিলিয়ন বেট হবে, আর এবার খেলাটা একটু অন্যরকম ভাবে হবে। নিকি তাকে চ্যালেঞ্জ করে যে সে দূরবীন দিয়ে যে কোনো র্যান্ডম প্লেয়ারকে বেছে নেবে, আর নিকি ওই প্লেয়ারের জার্সি নাম্বার গেস্ট করে বলবে। এই কথা শুনে ওই লোকটি বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কোন প্লেয়ারকে বেছে নেব তুমি কিভাবে জানবে?
তুমি নিশ্চয়ই এটাতে চিটিং করবে। নিকি বলে আচ্ছা তাহলে ঠিক আছে, আমার জায়গায় জেস বলবে। জেস বলে আমি কিভাবে জানবো যে সে কোন প্লেয়ারকে বেঁচেছে, আমি পারবো না। এই বলে জেস বাইরে চলে যাওয়ার জন্য যায়, কিন্তু ওই লোকটার সিকিউরিটি গার্ড তাকে আটকে ফেলে। নিকি জেসের কাছে গিয়ে বলে কোনো টেনশন করো না, যে নাম্বারটা তোমার নিজের মনে হবে সেটাই বলবে। এরপর ওই লোকটি দূরবীন নিয়ে একটি প্লেয়ার পছন্দ করে আর তার জার্সি নাম্বারটি একটি খাতায় লিখে রাখে। এরপর জেস দূরবীন নিয়ে মাঠের দিকে তাকায়। সে শুধু চারিদিকে জার্সি নাম্বারই দেখতেছিল। এর মাঝেই সে তার একজন পরিচিত লোককে দেখতে পায়, যে কিনা নিকির বন্ধু। সে 55 নম্বরের জার্সি পরেছিল। তাকে দেখে জেস বুঝে যায় নিশ্চয়ই এটা নিকির কোনো প্ল্যান, তাই সে তার গায়ে থাকা নাম্বার 55 বলে। এটা শুনে তো ওই লোকটি অবাক হয়ে যায়, কেননা সে সঠিক উত্তর দিয়ে দেয়। জেসও অবাক হয়ে যায় যে নিকি কিভাবে জানে যে ওই লোকটি 55 নম্বরের লোকটিকেই পছন্দ করবে। অবশেষে নিকি জিতে যায় আর সে তার পুঁজি পেয়েও অনেক টাকা লাভ করে ফেলে। তাই সে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। জেস তাকে বলে তুমি কিভাবে জানলি? সে বলে গাড়িতে গিয়ে সব বলছি। এরপর গাড়িতে এসে সে বলে ওই লোকটির নাম লায়ন, আর আমি আগে থেকেই জানতাম যে সে একজন পাক্কা জুয়ারি, তাই আজকে সকাল থেকেই আমরা তার মাথার সাথে খেলছি। সে সকালবেলা হোটেল থেকে বের হওয়ার পরেই তার লিফটে গিয়ে সে 55 নম্বর দেখতে পায়। এরপর লবিতেও এবং সে হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথেও আমরা 55 নম্বরের সাইনবোর্ড তাকে দেখিয়েছি। এমনকি সে যে গাড়িতে এসেছিল তাকে সেখানেও একটি গান শোনানো হয়েছিল, যেখানে 105 বার 55 কথাটি বলা হয়েছে। আর স্টেডিয়ামে এসে সে ফরাদকেও দেখতে পাই, আর এসব কারণে তার মাথায় 55 নম্বরটি গেঁথে যায়। সে এটাকে নিজের মনে করে, তাই সে দূরবীন দিয়ে মাঠের দিকে তাকাতেই তার নজর 55 নম্বর জার্সি এবং ফরাদের দিকে যায়, আর তার জার্সি নাম্বারটি সিলেক্ট করে নেয়। জেসু ফরাদকে দেখে তার জার্সি নাম্বার বলে দেয়। এসবের কিছুই জেস আগে থেকে জানতো না, কেননা সে চাচ্ছিল সেখানে তার এক্সপ্রেশন যেন একদম আসল দেখা যায়, যাতে কেউ তাদের উপর কোনো সন্দেহ না করে। এসব শুনে জেস তো নিকির উপর পুরোই ইমপ্রেস হয়ে যায়। এরপর সিন কিছুদিন পিছনে দেখানো হয়। নিকি আর জেস একটি রুমে ছিল, আর হঠাৎ সেখানে একটি লোক বন্দুক নিয়ে ঢুকে পড়ে। সে নিকির উপর বন্দুক ধরে তাকে বলে যা কিছু আছে সব বের করে দে। নিকিও বুঝে যায় তাকে জেস একটি জালে ফাঁসিয়েছে। আসলে কিছুক্ষণ আগেই জেসের সাথে তার পরিচয় হয়েছিল। সেও সোজা বলে দেয় আমার কাছে এখন 1 টাকাও নেই, গুলি করার হলে গুলি করে দাও, আমার থেকে 1 টাকাও পাবে না। লোকটি বুঝে যায় নিকি হলো তার বাপ, আর সে সেখান থেকে চলে যায়। জেসে বুঝে যায় যে নিকি তার থেকে 1000 গুণ চালাক, আর সে রুম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। নিকি জেসকে দেখে ইমপ্রেস হয়ে যায়, কেননা সে তার মতো একজন ঠকবাজ চোরকে তার জালে ফেলে দিয়েছে। তাই সে বাইরে গিয়ে জেসকে বলে আমার কাছে তোমার জন্য একটি কাজ আছে। সে বলে কি কাজ? এরপর নিকি জেসকে নিয়ে একটি জায়গাতে বসে কথা বলতে থাকে। নিকি বলে আমার বাবা এবং তার বাবা সবাই চোর ছিল, আমাদের রক্তে চুরিগুরি মিশে আছে, আর আমি তোমার মধ্যেও এসব লক্ষণ দেখতে পেয়েছি। জেস তাকে বলে আমিও তোমার কাছ থেকে চুরি বিদ্যা শিখতে চাই। সে তাকে বলে আচ্ছা আবার দেখা হলে তোমার ব্যাপারে ভেবে দেখবো না। সে তাকে বিদায় দেওয়ার সময় জেস দেখতে পাই নিকি জেসের অজান্তেই তার আংটিটি চুরি করে ফেলেছে, আর সে কিছু বুঝে ওঠার আগেই সে তার ঘড়ি, মানি ব্যাগ সবকিছু চুরি করে নেয়। এসব দেখে জেস তো অবাক হয়ে যায়। নিকি তাকে বলে হাত সাফাই করার জন্য একটু স্টাইল আর টেকনিকের প্রয়োজন হয়। সে সবকিছু তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে গুড বাই বলে চলে যায়। এর অনেকদিন পর জেস নিকিকে একটি শহরে খুঁজে পাই। সে বলে আমি তোমার সাথে কাজ করতে চাই। নিকি বলে আমার সাথে কাজ করতে হলে তোমাকে স্টাইলিশ হতে হবে আর কাজে খুবই নিখুঁত হতে হবে। সে বলে আমাকে একটি সুযোগ তো দাও। আর নিকিও এখন একটি টিম বানাচ্ছে, তাই সে তাকে পরীক্ষা করার জন্য তার টিমের সাথে একটি মেলায় পাঠায় চুরি করার জন্য। দেখা যায় জেস খুবই নিখুঁত ভাবে সেখানে থাকা লোকদের মানি ব্যাগ, ঘড়ি, হ্যান্ডব্যাগ আরো দামি দামি জিনিসপত্র চুরি করে ফেলছে। আর এসব দূর থেকে নিকি দেখতেছে। তার এমন দক্ষতা দেখে সে তার উপর ইমপ্রেস হয়ে যায় আর তাকে পার্মানেন্টলি তার টিমে নিয়ে নেয়। এর কিছুদিন পর তার একটি জুয়ার আড্ডায় যায়, যেখানে নিকির টিমমেটরা সেখানে আসা ব্যক্তিদের সাথে তাস খেলে, আর তাদের কার্ড নিকি দূর থেকে একটি বিশেষ লেন্সের মাধ্যমে দেখে ফেলে এবং তাদের টিমমেটদেরকে জানিয়ে দেয়। এছাড়াও সেখানে আসা লোকদের ডেবিট কার্ড চুরি করে জেস তার টিমমেটদের দেয়,
আর তারা সেই কার্ডের পাসওয়ার্ড হ্যাক করে সকল টাকা পয়সা লুটে নেয়। কাজ শেষ হওয়ার পর আবার সেই জায়গাতে কার্ডটিকে রেখে দেয়। এরপর দেখা যায় তারা এভাবে করে অনেক জিনিসপত্র চুরি করে ফেলেছে আর সেগুলোকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে তারা এভাবে অনেক টাকা কামাতে থাকে। জেস সেখানে থাকা একটি নেকলেস দেখে পছন্দ করে ফেলে, সেটা সে হাতে নিয়ে দেখতে থাকে, কিন্তু নেকি তাকে সাবধান করে বলে চুরির মাল কোনো কিছুই আমাদের নিজের নয়, তাই সেটা রাখো। জেস এত চুরি করা জিনিস দেখে অবাক হয়ে যায়। এবার দেখা যায় জেস আর ফরহাদ একটি দামি হোটেলে বসে নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু হঠাৎই ফরহাদ অসুস্থ হওয়ার ভান করে আর সেখানে থাকা বড় লোকরা এটাকে সাহায্য করতে আসে। আর এই সুযোগে নিকির টিমমেটরা তাদের থেকে সব দামি দামি জিনিসপত্র চুরি করতে থাকে। পরে তারা সবাই একটি অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে পালিয়ে আসে। সবাই সবকিছু বোঝার আগেই তারা সেখান থেকে পালিয়ে আসে। এই সবকিছু এত সুন্দর করে প্ল্যান করা ছিল যে কেউই কিছু বুঝতেই পারেনি। এরপর তাদের একটি পার্টিতে দেখা যায়, সেখানে নিকি সবাইকে বলে আমরা এই কদিনে কাজ করে $4.2 মিলিয়ন কামিয়ে ফেলেছি, আর তার জন্য আজকের এই পার্টি। এরপরের দিন দেখা যায় তারা সবাই আলাদা হয়ে যাবে। আর নিকি সবাইকে বলে কিছুদিনের মধ্যেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যাবার সময় তার পুরনো বন্ধুরা তাকে বলে নিজের টাকাগুলো সাবধানে রেখো, জুয়ায় আবার সবকিছু হেরে যেও না। আর এর পরের দিনে নিকি জেসকে নিয়ে ওই ফুটবল খেলা দেখতে যায়, আর সে সেখানে ওই লোকটিকে বলদ বানায়। জেস এতদিন নিকের সাথে থেকে নিজেকে সে তার গার্লফ্রেন্ড ভাবতে থাকে। এরপর সিন আবার গাড়িতে আসে আর দেখা যায় নিকি জেসের হাতে $80,000 দিয়ে গাড়ি থেকে নেমে যায়। জেস তো এটা দেখে প্রচন্ড কষ্ট পায়, কেননা সে ভেবেছিল হয়তো নিকিও তাকে ভালোবাসে, কিন্তু সে ভুল ছিল। সে বুঝে যায় নিকির মনে কোনো ফিলিংস নেই, সে শুধু টাকা ইনকাম করতেই পছন্দ করে। এর 3 বছর পর দেখানো হয় একটি রেসিং কারকে সার্ভিস স্টেশনে আসতে দেখা যায়, আর সেখানে নিকিকেও দেখা যায়। তার চেহারায় বোঝা যাচ্ছে যে সে সব টাকা শেষ করে ফেলেছে আর এখন সে একটি রেসিং টিমের হয়ে কাজ করে। দুপুরবেলা তার টিমের মালিক এসে তার সাথে দেখা করে, যার নাম গারিয়া। সে হলো তার দলের মালিক। গারিয়া টিমের লোকদের নিয়ে রিসার্চ করে ESR নামে একটি নতুন রেসিং অ্যালগরিদম বানিয়েছে, আর সে এটাকে আরো মডিফাই করে আরো ভালো করতে চায়। আর সেজন্য নিকিকে সে তার কাজে রেখেছে একজন নকল ইঞ্জিনিয়ার হিসাবে। সে নিকিকে বলে কালকে পার্টিতে তুমি আমার সাথে ঝগড়া করবে আর সবাইকে বিশ্বাস করাবে যে আমাদের মাঝে গন্ডগোল হয়েছে, আর পরে তুমি আমাদের বানানো অ্যালগরিদমের নকল কপি অন্য দলের কাছে বিক্রি করে ফেলবে, যাতে করে আমরা খুব সহজে রেসটি জিতে যাব। এটা করার জন্য গাড়িও তাকে €1 মিলিয়ন দেবে, আর ফেক অ্যালগরিদম সে যত বিক্রি করবে সেটাও তার নিজের হবে। নিকি এসব শুনে বলে দূর, এসব স্কিম করা তো আমার বা হাতের কাজ। কিন্তু গাড়িয়ার সাথে থাকা একটি লোক তাকে থ্রেট দিয়ে বলে যদি কোনো ভুল হয় আর আমাদের নাম তাতে জড়াই তাহলে সোজা তোর বুকে গুলি করব। এরপরের দিন নিকি একটি স্যুট পরে পার্টিতে যায়। তাদের প্ল্যান ছিল পার্টির মাঝে ঝগড়া করা যেন সবাই তা দেখতে পায়, কিন্তু সে সেখানে জেসকে দেখতে পায়, যে কিনা গাড়িয়ার পেয়েছিল, আর সে গাড়িয়ার সাথে খুব রোমান্টিক ভাবে মিশছিল। সেও নিকিকে দেখতে পেয়ে তার কাছে এসে বলে আমি আর এখন কোনো চোর নই, আমাদের মাঝে যা হয়েছিল তা গাড়িয়া না জানলেই ভালো হবে। এই বলে সে চলে যায়। নিকি তো তাকে এভাবে দেখে প্রচন্ড রেগে যায়, আর সে সত্যি মন থেকে গাড়িয়ার সাথে ঝগড়া শুরু করে দেয়, আর সেটা সেখানে থাকা বাকি টিমের মালিকেরা দেখতে পায়। পরের দিন দেখা যায় নিকির সাথে দেখা করতে একটি দলের মালিক এসেছে। নিকি তাকে বলে ESR অ্যালগরিদম প্রোগ্রামটি আমি €3 মিলিয়ন বেচবো। ওই দলের মালিকের কাছে টাকার কোনো অভাব নেই, তাই সে এক কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সে এটার ছোট্ট একটা টেস্ট নিয়ে ডিল ফাইনাল করে দেয়। নিকি বলে 48 ঘন্টার ভিতর আমি পুরো সফটওয়্যার তৈরি করে ফেলবো। অন্যদিকে জেসকে দেখা যায় একটি কফি শপে এসেছে, আর সে সেখানে ফরহাদকে দেখতে পায়। আসলে ফরহাদকে নিকি পাঠিয়েছিল সেখানে। ফরহাদ জেসকে বলে 3 বছর আগে নিকির চলে যাওয়ার পেছনে একটি কারণ ছিল, তার কাছে চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। সে এও বলে নিকি এখনো তোমাকে অনেক পছন্দ করে, আর সে তাকে ওই নেকলেসটি দেয় যা জেস পছন্দ করেছিল, কিন্তু এটার কোনো গ্যারান্টি ছিল না যে নেকলেসটি আসল নাকি নকল। জেস এটা দেখে খুবই দুর্বল হয়ে যায়, কিন্তু সে ফরহাদকে বলে আমি এখন আর নিকির উপর কোনো বিশ্বাস করছি না, কিন্তু তার চোখে এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে এখনো নিকিকে অনেক ভালোবাসে। এরপর দেখা যায় নিকি ডিলের ফাইনাল দিনে চলে এসেছে, আর সে ওই দলের
মালিককে তার সফটওয়্যারটি দিতে আসে। তার বদলে একটি স্বাস্থ্যবান লোক তার হাতে 3 মিলিয়ন ইউরোর একটি ব্যাগ দেয়। সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু নিকি হলো একজন মহা ঠকবাজ লোক। সে এত সহজে এই সফটওয়্যারটি তাকে বেচে দেবে এটা কখনো সম্ভবই ছিল না। দেখা যায় সে ওই সফটওয়্যার বাকি অন্যান্য দলের কাছেও 3 মিলিয়ন ইউরোতে বিক্রি করে দেয়। আর সে সবার কাছ থেকে টাকাও নিয়ে নেয়। তারা কেউ ধরতেই পারেনি যে সে সবাইকে বোকা বানাচ্ছে। সে টাকা নিয়ে তার রুমে আসে আর জেসকে মেসেজ দিয়ে বলে তার কাছে আসতে। সে এখান থেকে না পালিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও জেস সেখানে আসছিল না। তাই সে যখন একা বেরিয়ে যাবে তখনই জেস আসে আর সে তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু বাইরে যেতেই ওই লোকটিকে দেখতে পায় যার কাছ থেকে সে প্রথম ডিলে টাকা নিয়েছিল। আসলে ওই লোকটি গেরিয়ার লোক, যে কিনা গেরিয়ার হয়ে কাজ করে। সে এতক্ষণে জেনে গেছে যে নিকি ফেক না, আসল ইএসআর অ্যালগরিদম সবার কাছে বিক্রি করেছে। নিকিও বুঝে যায় আর সে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। কিন্তু ওই লোকটি তার গাড়ি নিয়ে পেছন থেকে নিকির গাড়িকে অ্যাক্সিডেন্ট করে। ওই লোকটি তাদের ধরে নিয়ে গেরিয়ার কাছে নিয়ে যায়। গেরিয়া তো অনেক রেগে যায়, কেননা সে এই প্রোগ্রামটি বানাতে 40 মিলিয়ন ইউরোরও বেশি টাকা খরচ করেছে। সে তো আরো রেগে যায় এ নিয়ে যে সে বুঝতেই পারেনি কিভাবে নিকি তার কাছ থেকে আসল সফটওয়্যারটি চুরি করে ফেলেছে। সে তাকে জিজ্ঞেস করে কিন্তু নিকি তাকে কিছুই বলতে চায় না। এটা দেখে গেরিয়া জেসের নাক চেপে ধরে আর জেস নিঃশ্বাস নিতে না পারাই ছটফট করতে থাকে। তাকে এভাবে দেখে নিকি বলে, আমি জেসের ভিতর পুরনো ভালোবাসা জাগিয়ে তুলেছিলাম আর তাকে একটি নেকলেস পরিয়েছিলাম যাতে একটি বিশেষ ক্যামেরা ছিল আর এর সাহায্যে আমি আসল কপি পেয়েছিলাম। কিন্তু গেরিয়া তার এই কথা শুনে হাসতে থাকে, কেননা সে জেসকে কোনো ভালোবাসে না। সে এমনি টাইম পাস করার জন্য তাকে রেখেছে। সে কাজের সময় জেসকে তার সাথেই রাখে না। এটা শুনে জেসও বলে, আমি তাকে কোনোদিন ভালোবাসিনি। আমি তো তার দামি দামি ঘড়ির কালেকশন চুরি করার জন্য তার কাছে এসেছি। গেরিয়া নিককে আবার বলে, সত্যি করে বলো কিভাবে আসল প্রোগ্রাম পেয়েছো। নিকি কিছু বলতে যাবে তখনই গেরিয়ার সাথে থাকা লোকটি তাকে গুলি করে। গেরিয়া তো তা দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে, টাকা আমি অনেক কামাতেই পারবো, কিন্তু মার্ডারের কেসে আমি জেলে চলে গেলে জীবনে শেষ হয়ে যাবে। আর সে সেখান থেকে তখনই পালিয়ে যায়। জেস তো নিকিকে গুলিবদ্ধ অবস্থায় দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। এরপর ওই লোকটি নিকির কাছে গিয়ে জেসকে বলে, ভয়ের কোনো কারণ নেই, সে মরবে না। আমি তার বাপ হই আর আমি তাকে আসল কপি দিয়েছিলাম। আমি ইচ্ছে করেই গুলিটি বুকের পাশে করেছি। এরপর সে তার চিকিৎসা করে আর গুলিটি ভিতর থেকে বের করে। দেখা যায় নিকিও আবার চোখ খুলেছে। এরপর তারা পেছনে থাকা টাকার ব্যাগগুলিকে নিয়ে একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে লোকটি বলে, আমি ছোটবেলায় নিকিকে রাস্তায় পেয়েছিলাম আর তাকে আমার কাছে এনে চুরি করা শিখিয়েছিলাম। তাকে আমি বলেছিলাম কখনো কোনো মেয়ের চক্করে না পড়তে। কিন্তু নিকি এখন সত্যিই জেসকে অনেক ভালোবেসে ফেলেছিল। তাই লোকটি তাদের দুজনকেই রাস্তার পাশে রেখে সকল টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু হসপিটালে যাওয়ার সময় নিকি জেসের হাতে গেরিয়ার 5 কোটি ইউরোর ঘড়ি দেখতে পাই আর তারা দুজনে একে অন্যের দিকে তাকায় আর একটু হাসে, কেননা এই ঘড়ির টাকায় তারা বাকি জীবন খুব ভালোভাবেই কাটাতে পারবে। আর এর মধ্যে দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।